আজকে আমরা সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতির পরবর্তী অংশটা আলোচনা করব, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তলদেশের যে ভূপ্রকৃতি সেটা আলোচনা করব। তো আটলান্টিক মহাসাগর, একদিকে রয়েছে উত্তর আমেরিকা, একদিকে রয়েছে দক্ষিণ আমেরিকা, আর ডান দিকে রয়েছে ইউরোপ মহাদেশ, মাঝে বিস্তৃত আটলান্টিক। তো 70 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, অর্থাৎ একটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আটলান্টিক মহাসাগর বিস্তৃত, উত্তর দক্ষিণে প্রসার। আর 85 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত আটলান্টিক মহাসাগর রয়েছে। দুটো দিক এখানে আবদ্ধ এবং উত্তর এবং দক্ষিণ দিক এখানে উন্মুক্ত। যতগুলো মহাসাগর রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক, যার ক্ষেত্রফল প্রায় 8 কোটি বর্গ কিলোমিটার, এর থেকে আরেকটু বেশি। আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠের প্রায় 16% এবং সমগ্র জলভাগের 23% জুড়ে আটলান্টিক রয়েছে। সমস্ত জলভাগের 46% বা প্রায় অর্ধেকটাই হচ্ছে প্রশান্ত মহাসাগর, বাকি 23% হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিকটা ইংরেজি এস অক্ষরের মতো রয়েছে বিস্তৃত। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্যটা প্রায় 20,000 কিলোমিটার। প্রশান্ত মহাসাগরে যেমন প্রচুর দ্বীপ রয়েছে, প্রশান্ত মহাসাগরে প্রায় 20,000-এরও বেশি দ্বীপ রয়েছে, তো আটলান্টিক মহাসাগরে কিন্তু এত দ্বীপ নেই। তো বেশ কিছু আগ্নেয় দ্বীপ রয়েছে, কিছু প্রবাল দ্বীপ রয়েছে, এগুলো নিয়েই আটলান্টিক মহাসাগর। এবার এর যে মূল ভূপ্রকৃতি আমরা সেটাতে চলে যাব। আটলান্টিকের যে মহীসোপান এবং মহীঢাল অঞ্চল, আটলান্টিকের যে মহীসোপান এবং মহীঢাল অঞ্চল, আটলান্টিকের মহীসোপান কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত। আটলান্টিকের মহীসোপান অঞ্চল দীর্ঘ বিস্তৃত। বিভিন্ন যে মৎস্য ক্ষেত্রগুলো আমরা জানি, গ্র্যান্ড ব্যাংক, মিডল ব্যাংক, ডগার্স ব্যাংক, রকফল ব্যাংক, এইসব বড় বড় মগ্ন চড়াতে যে মৎস্যক্ষেত্রগুলো তৈরি হয়েছে সেগুলো অধিকাংশই আটলান্টিক মহাসাগরে রয়েছে। সুতরাং এর যে মহীসোপান অঞ্চল সেটা কিন্তু অনেকটাই বিস্তৃত, প্রায় 200 থেকে 400 কিলোমিটার বিস্তৃত। তো মহীসোপান এবং মহীঢালের এই যে বিভিন্ন দিকের অঞ্চলগুলো সেটা এখানে যথেষ্ট বড়। এছাড়া আটলান্টিকের যে তলদেশের অন্য ভূপ্রকৃতি আছে তার মধ্যে গভীর সমুদ্রের সমভূমিটা অনেকটাই বেশি, প্রায় 85%ই হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। এবং যে মধ্য আটলান্টিক শৈলশিরা রয়েছে, মধ্য আটলান্টিক শৈলশিরা সেটা কিন্তু
এইভাবে এসের মতোই বিস্তৃত আমরা জানি। এর মধ্যে মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বেসিন রয়েছে, বিভিন্ন খাত অঞ্চল, বড় বড় বেসিন রয়েছে। যেমন ব্রাজিল বেসিন, ব্রাজিলের উপকূলে এরকম জায়গাতে ব্রাজিল বেসিন রয়েছে। আর্জেন্টিনার পূর্ব উপকূলে আর্জেন্টিনা বেসিন রয়েছে। ল্যাব্রাডার বেসিন রয়েছে এরকম জায়গাতে। গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে ল্যাব্রাডার বেসিন রয়েছে। নরওয়ে কাছে নরওয়ে বেসিন রয়েছে এরকম জায়গাতে। গিনি উপকূলে গিনি বেসিন রয়েছে এখানে। আগুলহাস বেসিন, আগুলহাস বেসিনটা রয়েছে এইখানে, আফ্রিকার একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্ত ভাগে, ঠিক ভারত মহাসাগর শুরুর আগেতেই রয়েছে আগুলহাস বেসিন। আগুলহাস বেসিনের বেশ খানিকটা অংশ কিন্তু আবার ভারত মহাসাগরের দিকে চলে আসছে, এবং আগুলহাস যে স্রোতটা সেটাও আমরা জানি ভারত মহাসাগরেই রয়েছে। যাই হোক, তাহলে এই সব বেসিন অঞ্চলগুলো রয়েছে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিক এবং পশ্চিম দিকে। এছাড়া সমুদ্র খাত, কী কী সমুদ্র খাত রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে গভীরতম যে আটলান্টিকের যে সবচেয়ে গভীরতম খাত সেটা হচ্ছে পুয়ের্তো রিকো খাত। এরকম জায়গাতে রয়েছে পুয়ের্তো রিকো খাত বা ব্লেক খাত। পুয়ের্তো রিকো খাতের আরেকটা নাম হচ্ছে ব্লেক খাত, সেটা এখানে রয়েছে। ৯,২১৯ মিটার গভীরতা। একটু সবথেকে যেগুলো গভীর, প্রত্যেকটা মহাসাগরের সবথেকে গভীরতম যে অংশগুলো সেইগুলো একটু কিন্তু মনে রাখতে হবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে রোমান্স খাত। রোমান্স খাত একেবারে মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুটো ভাগে ভাগ করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এবং প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন এখান থেকে তৈরি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, এবং এগুলো একটু ছবি আঁকার মাধ্যমেই আপনারা মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন যে এভাবে এই এই অবস্থানে এইগুলো রয়েছে। তাহলে দেখবেন সেটা পরীক্ষার সময় পুনরুদ্বেগ করা অনেক সহজ হবে। আমরা যখন সাধারণভাবে পড়ি সেটার থেকে ইমেজ ফরম্যাট আমাদের মস্তিষ্ক অনেক বেশি সহজে গ্রহণ করে, সেটা আমাদের স্মৃতিতে অনেক বেশি দিন ধরে থাকে, স্থায়ী স্মৃতিতে অনেক ভালোভাবে সেটা সংরক্ষিত থাকে। সুতরাং আপনারা একটু চেষ্টা করবেন এরকমভাবে ছবি এঁকে মনে রাখার। তাহলে রোমান্স খাত, এটা রোমান্স খাত ঠিক মিডলে রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরাতে। এছাড়া বার্টলেট খাত, দক্ষিণ স্যান্ডউইচ খাত, মোসলে খাত, নরেস খাত, এরকম কিছু খাত রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা হলো। আর আটলান্টিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ সেটা অবশ্যই মধ্য আটলান্টিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা। তো মধ্য আটলান্টিক শৈলশিরা উত্তরে অংশটা নাম হচ্ছে ডলফিন উচ্চভূমি, এবং দক্ষিণ অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার উচ্চভূমি। এই জায়গাটা দক্ষিণ দিকে, এই জায়গাটা হচ্ছে চ্যালেঞ্জার চ্যালেঞ্জার উচ্চভূমি, আর উত্তর দিকের এই অংশটা, এটার নাম হচ্ছে ডলফিন ডলফিন উচ্চভূমি। এই ডলফিন উচ্চভূমিটা এখানে গিয়ে টেলিগ্রাফ মালভূমিতে গিয়ে মিশেছে। এখানে একটা মালভূমি আছে, গভীর সমুদ্রের মালভূমি এখানে একটা আছে। তো এই মধ্য সামুদ্রিক শৈলশিরাটা এই টেলিগ্রাফ মালভূমিতে গিয়ে শেষ হয়েছে, এখানে গিয়ে মিশেছে। তাহলে এগুলো হলো। তো এর মাঝখানে বিভিন্ন শৈলশিরার বিভিন্ন রকম নাম রয়েছে। ওয়াইভিল থমসন শৈলশিরা, এইদিকে
মধ্য আটলান্টিক শৈলশিরা থেকে বিভিন্ন দিকে এরকমভাবে কিছু শৈলশিরা বিস্তৃত হয়েছে। এরকমভাবে কিছু শৈলশিরা বিস্তৃত হয়েছে। ঠিক আছে, আপনারা জানেন এখানে ট্রান্সফর্ম চ্যুতি আছে। ট্রান্সফর্ম চ্যুতি বরাবর কিন্তু এখানে কিছু শৈলশিরা আছে। যেমন এই দিকের যে অংশটা, এটা হচ্ছে ওয়ালভিস শৈলশিরা, এটার নাম হচ্ছে ওয়ালভিস। এদিকে রয়েছে স্কোশিয়া, এই অংশটা হচ্ছে স্কোশিয়া, স্কোশিয়া শৈলশিরা। আটলান্টিক কুমেরু শৈলশিরা আর একটু দক্ষিণ দিকে রয়েছে। আটলান্টিক কুমেরু ওই মধ্য আটলান্টিক শৈলশিরারই একটা এক্সটেনশন অংশরূপে কুমেরু পর্যন্ত, আপ টু কুমেরু পর্যন্ত বিস্তৃত। আর এটা ওয়ালভিস। আর একটু উপরের দিকে এইখানে টেলিগ্রাফ উচ্চভূমি থেকে আর একটু ডান দিকে গিয়ে এরকম জায়গাতে ওয়ালভিস থমসন শৈলশিরা, এটা এইখানে রয়েছে। তো এরকম কিছু শৈলশিরা আশপাশে বিস্তৃত। কিছু চ্যুতি অঞ্চল রয়েছে, রোমান্স চ্যুতি বলয় রয়েছে, আটলান্টিস চ্যুতি বলয় রয়েছে, গিবস চ্যুতি বলয় রয়েছে। এখানে অনেকগুলো চ্যুতি, কারণ ওই যে ট্রান্সফর্ম চ্যুতির যে ব্যাপারটা সেটা বলছিলাম, সেটা কিন্তু এখানে রয়েছে। তো এরকম ভূমিরূপগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর এই যে শৈলশিরা সম্পর্কে, মধ্য আটলান্টিক শৈলশিরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জেনে রাখতে হবে। প্রথমত মধ্য আটলান্টিক শৈলশিরা সম্পর্কে আমি যেগুলো বললাম, তাছাড়া আর কিছু কি আপনাদের জানা আছে, বলতে পারবেন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে কি? পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মধ্য আটলান্টিক শৈলশিরা নিয়ে আর কিছু জানা আছে কি আপনাদের? দেখুন, মধ্য আটলান্টিক শৈলশিরাটা যে বিস্তার, সেটা একটু জেনে রাখতে হবে, কারণ এটা সবচেয়ে সারা বিশ্বে এরকম ভারত মহাসাগরেও কিছু মধ্য মধ্য শৈলশিরা আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা আছে, সেগুলোর তুলনায় এটা অনেক বেশি দীর্ঘ, 16,200 কিলোমিটার দীর্ঘ। তো এটা মনে রাখবেন, দৈর্ঘ্যটা মনে রাখবেন, প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। উচ্চতা কত? প্রায় 3,000 মিটার, প্রায় 3,000 মিটার বা 3 কিলোমিটারের মতো উচ্চতা। ঠিক আছে, ব্যাপকভাবে এখানে ভূমিকম্প প্রবণ অগ্ন্যুৎপাত হয়। আর এই মধ্য আটলান্টিক শৈলশিরা কিন্তু এই বরাবর আমরা জানি সমুদ্রবক্ষের বিস্তৃতি এখান দিয়ে হচ্ছে, এই জায়গা দিয়ে সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আটলান্টিকের গুরুত্বপূর্ণ ভূমিরূপের যে বিষয়গুলো আছে সেইগুলো। এরপর আমরা ভারত মহাসাগরের যে ভূপ্রকৃতি আছে সেখানে চলে যাব। ভারত মহাসাগর,
আচ্ছা, স্রোতগুলো আপনারা তৈরি করে নিয়েছেন তো? হ্যালো? আগের দিন যে স্রোতটা পড়ানো হলো সেটা কভার করে নিয়েছেন তো? হ্যাঁ। একটু ডায়াগ্রাম আঁকবেন খাতায়, সবসময় পড়ার দরকার নেই, একটু ছবি টবি আঁকবেন, দেখবেন বেটার হচ্ছে, বেটারভাবে মনে থাকছে। তো এখানে আরব সাগর, বঙ্গোপসাগর ইত্যাদি এখানে রয়েছে। এই জায়গাতে আরব সাগরে এখানে রয়েছে একটা বড় বেসিন অঞ্চল রয়েছে, বেসিন, নিম্নভূমি খাত অঞ্চল, আরব বেসিন। এখানে বেঙ্গল বেসিন রয়েছে, বেঙ্গল বেসিন। এইখানে একটা বিরাট বড় বেসিন অঞ্চল এইখানে রয়েছে, বিরাট বড় একটা বেসিন অঞ্চল এখানে রয়েছে। মধ্য ভারতীয় বেসিন একদম মিডলে পড়ছে বলে এটা মধ্য ভারতীয় বেসিন। এদিকে আছে মরিশাস দ্বীপের কাছে মরিশাস বেসিন, আর এই জায়গাটাতে রয়েছে আগুলহাস বেসিন। আগুলহাস স্রোত আগের দিন পড়িয়েছি। এখানে সোমালি স্রোত যেখানে আছে সেখানে একটা সোমালি বেসিন আছে। আর একদম নিচে রয়েছে পূর্ব ভারত কুমেরু বেসিন। তো এইগুলো ম্যাপের মাধ্যমেই কিন্তু মনে রাখা সম্ভব। তো বেসিন অঞ্চলগুলো হলো, ম্যাপটা আমরা দেখলাম। এবার যদি মহীসোপান মহীঢালের কথায় আসা যায়, ভারত মহাসাগরের কিন্তু মহীসোপান খুব একটা প্রশস্ত নয়। আটলান্টিকে যেমন আমরা পড়লাম কি যে প্রায় 13% বেশি মহীসোপান অঞ্চল রয়েছে মোট যে ভূপ্রকৃতি তার মধ্যে। ভারত মহাসাগরে কিন্তু সেটা দেখা যাবে মাত্র 4% কাছাকাছি, তো খুব একটা প্রশস্ত নয়। আরেকটা বিষয় এখানে মনে রাখার মতো, সেটা হচ্ছে শ্রীলঙ্কার পূর্ব দিকে যে মহীঢাল রয়েছে, এখানে শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কার পূর্ব দিকে যে মহীঢাল রয়েছে সেইটা হচ্ছে সবচেয়ে খাড়া মহীঢাল। সারা বিশ্বের মধ্যে সবথেকে খাড়া মহীঢাল দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কার পূর্ব দিকে। গভীর সমুদ্রের সমভূমি, মোট যে এলাকা তার 60%ই হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি বা এই বেসিন অঞ্চল। আমরা এখানে ম্যাপটা দেখলেই বুঝতে পারবো প্রচুর বেসিন কিন্তু ভারত মহাসাগর জুড়ে ছড়িয়ে রয়েছে। তো কি কি বেসিন রয়েছে এখানে, যেমন এটা পূর্ব ভারত কুমেরু বেসিন, এখানে সোমালি বেসিন, আগুলহাস বেসিন, এখানে আগুলহাস বেসিন, এখানে সোমালি বেসিন, এটা আরব বেসিন। তো এই বেসিনগুলো, প্রচুর বেসিন কিন্তু রয়েছে। আর যদি বলা হয় ভারত মহাসাগরের মধ্যে সবথেকে বড় বেসিন কোনটা, সেটা হচ্ছে এইটা, কোকোজ কিলিং বেসিন। কোকোজ কিলিং বেসিন। ওকে, তাহলে এই বেসিনগুলো হলো। এবার গভীর যে খাতগুলো রয়েছে, কি কি খাত রয়েছে বলুন তো? ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত কি? এটা আশা করছি বলতে পারবেন। সুন্দা খাত বা ফিজি খাত, জাভা খাত, সুন্দা খাত, পবিত্র খাত। বেশ, সুন্দা খাতের গভীরতা বলতে পারবেন? না স্যার। 7,450 স্যার।
৭,৪৫০ একদম। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সুন্দা খাত এখানে রয়েছে, জাভা সুমাত্রা দ্বীপের দক্ষিণে এইরকম জায়গাতে রয়েছে সুন্দা খাত। ঠিক আছে, একদম এই জায়গা জুড়ে এরকমভাবে সুন্দা খাতটা বিস্তৃত। এছাড়া মোজাম্বিক খাত, মাদাগাস্কার দ্বীপের দক্ষিণ দিকে রয়েছে। এখানে মাদাগাস্কার দ্বীপ আছে, আমরা জানি এখানে এরকম জায়গাতে মাদাগাস্কার দ্বীপ, তার দক্ষিণ দিকে এখানে রয়েছে মোজাম্বিক খাত। আর রয়েছে চ্যাগোস খাত, সেটা ভারত মহাসাগরের মধ্যে নিরক্ষরেখা এই জায়গা দিয়ে গিয়েছে, এইখানে দেখতে পাওয়া যায়। আর সামুদ্রিক শৈলশিরা, একটা জিনিস মনে রাখবেন, প্রশান্ত মহাসাগরে কিন্তু কোনো মধ্য সামুদ্রিক শৈলশিরা নেই। যেমন আটলান্টিকের মাঝে মধ্য আটলান্টিক শৈলশিরা আছে, সেরকম এখানে কিন্তু কোনো প্রশান্ত মহাসাগরে কিন্তু কোনো মধ্য সামুদ্রিক শৈলশিরা নেই, ভারত মহাসাগরে আছে। তো ঠিক এই জায়গাতে আছে লাক্ষাদ্বীপ চ্যাগোস শৈলশিরা, এই জায়গাতে আছে লাক্ষাদ্বীপ চ্যাগোস শৈলশিরা। এখানে মাদাগাস্কারের একটু দক্ষিণে আছে মাদাগাস্কার শৈলশিরা, আর একদম দক্ষিণে এই জায়গাতে আছে কার্গুয়েলেন গাউসবার্গ শৈলশিরা। অনেক শৈলশিরা আছে আরও এইখানটাতে মধ্যে বরাবর চ্যাগোস সেন্ট পল শৈলশিরা, এটা লাক্ষাদ্বীপ চ্যাগোস, এখানে চ্যাগোস সেন্ট পল। এখানে দক্ষিণ পশ্চিম ভারত শৈলশিরা এখানে রয়েছে, দক্ষিণ পশ্চিম ভারত শৈলশিরা। এখানে রয়েছে ভারত কুমেরু শৈলশিরা। এরকমভাবে এগুলো বিস্তৃত। তো কার্গুয়েলেন গাউসবার্গ বা এইগুলো কোথায় কোথায় রয়েছে, ডাইরেক্ট কোয়েশ্চেন হবে যে কোন মহাসাগর এটা রয়েছে, কোন জায়গাতে রয়েছে, সেটা জেনে নিলে আরও ভালো। তো আপনারা এগুলো পুরোটাই ডায়াগ্রাম বেসে করবেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, আপনাদের যেগুলো ক্লাস এর আগে করানো হয়েছে, আশা করছি আপনারা ভিডিও পেয়েছেন বা পেয়ে যাবেন। তো সেখানেও দেখবেন আমি ইন্ডিয়ান জিওগ্রাফিটা কভার করে দিয়েছিলাম, জিওটেকটনিক ইন্ডিয়ান জিওগ্রাফি। তো সেখানেও কিন্তু এরকম আপনারা ম্যাপ ড্র করবেন, আমার নোটসের মধ্যে দেয়া আছে ম্যাপ। আপনারা কিন্তু অবশ্যই ম্যাপ ড্র করে এগুলো পরপর করবেন। সময়টাও অনেকটাই কম আছে, এর মধ্যে আপনাদের এগুলো কভার করতেই হবে। ঠিক আছে, তাহলে ভারত মহাসাগরের এই ভূপ্রকৃতিগুলো ইম্পর্ট্যান্ট। এরপর আমরা চলে যাব সামুদ্রিক অবক্ষেপ বা ওশেন ডিপোজিট। ওশেন ডিপোজিটে আমরা চলে যাব। তো সামুদ্রিক অবক্ষেপ কাকে বলা হবে? বিভিন্ন ধরনের থিতিয়ে পড়া যে পদার্থগুলো, কিছু আছে যেগুলো স্থলভাগ থেকে যায়, কিছু সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের অবশেষ, কিছু আসে মহাজাগতিক বস্তুকণা যেগুলো সমুদ্রে এসে পড়ে তার অবক্ষেপ, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা কিছু অবক্ষেপ, এই সমস্ত নিয়েই কিন্তু সামগ্রিকভাবে সামুদ্রিক অবক্ষেপটা রয়েছে। এবার এই যে ডিপোজিট, এই যে সঞ্চয়, এটার কথা প্রথম কারা বললেন
বা এগুলো সম্পর্কে বর্ণনা দিলেন কারা? ক্যাপ্টেন ফিলপস আর জন মারে। এরা প্রথম সামুদ্রিক অবক্ষেপের কথা বলেছেন, আর পরবর্তীতে এই জন মারে এবং আরেকজন রেনার্ড, এরা দুজনে সামুদ্রিক অবক্ষেপের একটা মানচিত্র প্রকাশ করেছিলেন। ঠিক আছে, তো এখানে মনে রাখবেন ক্যাপ্টেন ফিপস আর মারে এরা ধারণা দিলেন, মারে এবং তার সাথে রেনার্ড এরা কিন্তু একটা ম্যাপ তৈরি করলেন যে সারা বিশ্বে কোথায় সমুদ্রে কোথায় কীরকম কী অবক্ষেপ আছে সেই সব বিষয়। এবার সামুদ্রিক অবক্ষেপের আমরা যে এই কথা বলছি, এর আমাদের কিছু শ্রেণীবিভাগ করতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনাদের এমসিকিউগুলো দেয়া হয়েছে, সেগুলো খুব ভালো করে তৈরি করে নেবেন। আর এই সপ্তাহের মধ্যেই আমরা এই পুরো ওশনোগ্রাফির পোর্শনটা কভার করে দিচ্ছি। এটা হয়ে গেলেই কিন্তু আপনাদের ওশনোগ্রাফির ওপর একটা মক টেস্ট নেওয়া হবে। তো সারা সপ্তাহ আপনারা এগুলো খুব ভালো করে পড়বেন। সপ্তাহ শেষে আমরা মক টেস্টটা কোশ্চেন দেওয়া হবে, আপনারা টেস্ট দেবেন, তারপরে আনসার দেওয়া হবে। তো অবক্ষেপগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, আর একটা অবস্থান অনুসারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব গুরুত্ব দিয়ে, ইম্পর্টেন্স দিয়ে এটা পড়বেন। পার্থিব অবক্ষেপ, মহাজাগতিক অবক্ষেপ, কোথায় উৎপত্তি হচ্ছে সেটা নিয়ে। এবার অবশ্যই মহাজাগতিকের আর কোনো আলাদা শ্রেণীবিভাগ আমরা পাবো না। পার্থিবের মধ্যে আমরা পাবো হচ্ছে স্থলজ, আগ্নেয়, জৈব, অজৈব, আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়াজাত অবক্ষেপ। এবার জৈব অবক্ষেপের মধ্যে আবার দুটো ভাগ আমরা পাবো, একটা হচ্ছে নেরিটিক আর একটা হচ্ছে পিলেজিক। নেরিটিক আর পিলেজিক। অবস্থান, একটা হচ্ছে অগভীর সমুদ্র আর একটা হচ্ছে গভীর সমুদ্র। অগভীরের মধ্যে আবার দুটো ভাগ পাবো আমরা, একটা তটদেশীয় আর একটা মহিষপান অঞ্চলে। গভীর সমুদ্রের অবক্ষেপটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই রয়েছে পলি, সিন্ধুকর্দ বা উজ। সিন্ধুকর্দের মধ্যে আবার চুন জাতীয়, সিলিকা জাতীয়, টেরোপড গ্লোবে জারিনা, রেডিওল্যারিয়ান ডায়াটম। তো প্রথমত এই পার্থিব অবক্ষেপের মধ্যে কিছু স্থলজ অবক্ষেপ আছে, নদী, হিমবাহ, বায়ু বাহিত হয়ে মহীঢাল পর্যন্ত যেসব অবক্ষেপগুলো সঞ্চিত হয়
তার একটা নাম আছে, বলতে পারবেন? স্থলভাগ থেকে যেগুলো আসে তার কি নাম? এই টার্মগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টেরিজেনাস। টেরিজেনাস, টেরিজেনাস অবক্ষেপ। টেরিজেনাস অবক্ষেপ, যেটা কিনা নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ বাহিত হয়ে স্থলভাগ থেকে সম্পূর্ণ এসে সমুদ্রে সঞ্চয় হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে টেরিজেনাস। এবার যেহেতু এরা সমুদ্র থেকে খুব বেশি দূরে যেতে পারবে না, কারণ স্থলভাগ থেকে আসছে, এর মধ্যে কি 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 থাকে পদার্থ? কিছু নুড়ি থাকে, বালি, কাদা, নুড়ি, এই সমস্ত ভাগগুলো থাকে। এবার এই যে মারে ক্লাসিফাই করেছেন, শ্রেণীবিভাগ করেছেন। নীল কাদা, লাল কাদা, সবুজ কাদা। নীল কাদা যেটা সালফাইড, লৌহ সালফাইড থেকে এটা তৈরি হয়েছে, সূক্ষ্ম নীল রঙের কাদা, চুনের পরিমাণ একটু কম থাকে এখানে। লাল কাদা, এটাতে থাকে লোহার অক্সাইড, ঠিক আছে। নীল কাদাতে থাকে লৌহ সালফাইড। লাল কাদাতে থাকে লৌহ অক্সাইড। হ্যাঁ, সবাই বোর্ড দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যালো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা কন্টিনিউ করব। তো লাল কাদার ক্ষেত্রে লৌহ অক্সাইড, সবুজ কাদা, পটাশিয়াম সিলিকেট আর গ্লুকোনাইট, এইগুলো মনে রাখবেন। পটাশিয়াম সিলিকেট আর গ্লুকোনাইট। তো এটা কিন্তু জন মারের শ্রেণীবিভাগ, ঠিক আছে? জন মারে, টেরিজেনাস অবক্ষেপের বিভিন্ন টাইপ। তো এটা হলো। আর কি কিছু আছে? ভলক্যানিক ডিপোজিট। স্যার সবুজ কাতাটা একটু বলুন। সবুজ কাদার ক্ষেত্রে পটাশিয়াম সিলিকেট আর গ্লুকোনাইট থাকে, সেটা সবুজ কালারে পরিণত হয়। চুনের পরিমাণ প্রায় থাকে না। তো এই হচ্ছে সবুজ কাদার বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে। এবার আমরা আগ্নেয় অবক্ষেপে চলে যাব। আগ্নেয় অবক্ষেপ, ভলক্যানিক ডিপোজিট। অগ্নুৎপাত থেকে পদার্থগুলো সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়, আগ্নেয় অবক্ষেপ বলে। কিছু আছে বায়ুবাহিত হয়ে আসে, অনেক দূর থেকে বায়ুর ওপর ভেসে আসে, সাব এরিয়াল বলা হয়। কিছু আছে অন্তঃসাগরীয়,
সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে সরাসরি সমুদ্রে নির্গত হয়। আর হচ্ছে জৈব। এবার জৈব অবক্ষেপের যে দুটো টাইপের কথা বলছিলাম, একটা হচ্ছে নেরিটিক আর একটা হচ্ছে পিলেজিক। মহিষপানের ক্ষেত্রে কি হয়, শামুক, ঝিনুক, স্পঞ্জ, প্রবাল এদের যে অবক্ষেপ, যেটা কিছুটা স্থলভাগ থেকে আসা পদার্থের সাথে মিলেমিশে থাকে, সেটাকে বলে নেরিটিক অবক্ষেপ। এটা কিন্তু উপকূলের কাছাকাছি মহিষপান অঞ্চলের মধ্যেই নেরিটিক অবক্ষেপটা থাকে। একটা হচ্ছে নেরিটিক আর একটা হচ্ছে পিলেজিক। একটা হচ্ছে নেরিটিক আর একটা হচ্ছে পিলেজিক। তো শামুক, ঝিনুক, তারা মাছ চুন জাতীয় পদার্থ থাকে, কিছু সিলিকা থাকে, রেডিওল্যারিয়ান। তো এইগুলো হচ্ছে নেরিটিকের মধ্যে। আর পিলেজিকের মধ্যে কোনটা? উন্মুক্ত সমুদ্র, গভীর সমুদ্রে বিভিন্ন শৈবাল, ছোট ছোট প্রাণীর দেহাবশেষ থেকে বিভিন্ন যে অবক্ষেপগুলো আসে সেগুলো হচ্ছে পিলেজিক অবক্ষেপ। এবং পিলেজিকের মধ্যে সিন্ধু কর্দটাও কিন্তু পিলেজিকের মধ্যে চলে আসবে। এবার এই যে পিলেজিক অবক্ষেপ, এর মধ্যে আবার তিনটে টাইপ এর মধ্যে থাকে। একটা হচ্ছে বেনথস, আর একটা হচ্ছে নেকটন, আর একটা হচ্ছে প্ল্যাঙ্কটন। বেনথস, নেকটন আর প্ল্যাঙ্কটন। বেনথসের ক্ষেত্রে প্রবাল, স্পঞ্জ, তারা মাছ এইগুলো। বালি কাদার মধ্যে স্থায়ীভাবে যেসব প্রাণী উদ্ভিদ বসবাস করে তাদের বেনথস। নেকটন কোনগুলো? গভীর সমুদ্রে যেগুলো অবাধে বিভিন্ন জায়গায় যেতে পারে, বিচরণ করে, নেকটন। আর প্ল্যাঙ্কটন, বিভিন্ন রকমের প্ল্যাঙ্কটন, সেগুলোও কিন্তু এর মধ্যে চলে আসছে। তো এভাবে আমরা জৈব অবক্ষেপের শ্রেণীবিভাগটা করতে পারি। অজৈব অবক্ষেপ, ইনঅর্গ্যানিক ডিপোজিট। অগভীর মহিষপানে বাষ্পীভবন বেশি হয় বলে অজৈব অবক্ষেপটা বেশি দেখতে পাওয়া যায়। অজৈব অবক্ষেপ কোনগুলো? সিলিকা, ডলোমাইট, লোহা, ম্যাঙ্গানিজ, ফসফেট, এরকম কিছু অজৈব পদার্থ সঞ্চিত হয়। আর কিছু থাকে রাসায়নিক বিক্রিয়ার ফলে অবক্ষেপ। কাদা, খনিজ, গ্লুকোনাইট, ফিলিপাইট, ফসফোরাইট, ফেলসপার, এরকম কিছু রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি পদার্থ থাকে। এটা হলো। আর থাকে মহাজাগতিক অবক্ষেপ, কসমিক ডিপোজিট।
অপার্থিব যেগুলো বাইরে থেকে আসে, ধূলিকণা, ধূমকেতু, উল্কাপিণ্ড, বাইরে থেকে যেগুলো আসে, কসমিক ডিপোজিট। এবার অবস্থান অনুসারে আমরা যে ভাগটা করেছিলাম, একটা হচ্ছে অগভীর সমুদ্রের অবক্ষেপ আর একটা গভীর সমুদ্রের অবক্ষেপ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা অবস্থান অনুসারে ডিভিশনটা করছি। তো অগভীর সমুদ্র একদিকে, অগভীর সমুদ্রের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে তটদেশীয় বা লিটোরাল, তটদেশীয় বা লিটোরাল, আর একটা হচ্ছে মহীসোপান, কন্টিনেন্টাল বা মহীসোপান অবক্ষেপ। উপকূলের কাছে 100 মিটারের মধ্যে যেসব সঞ্চয় হয় জৈব অজৈব সমস্ত কিছু, তাদেরকে আমরা লিটোরাল বলতে পারি। এর মধ্যে কিছু জৈব পদার্থ থাকে, পাথর, নুড়ি, কাঁকড়, বালি, টেরিজেনাস পদার্থ যেগুলো স্থলভাগ থেকে আসে সেইগুলো, আর কিছু থাকে প্রাণী, উদ্ভিদ, ম্যানগ্রোভ, জলাভূমি, শামুক, ঝিনুক, কাঁকড়া, নানা রকম শৈবাল, সেইগুলো। কন্টিনেন্টাল সেল মহীসোপানের মধ্যে, যেটা 100 থেকে 200 মিটারের মধ্যে, আমরা 100 মিটারের মধ্যে লিটোরালকে ফেলে দিচ্ছি, এই ডিভিশনটা মনে রাখবেন। এটা হচ্ছে 100 মিটারের মধ্যে, আর এটা মহীসোপান মানে ম্যাক্সিমাম 200 মিটার, তাহলে 100 থেকে 200 পরের যে অংশটা, তার মধ্যে আমরা এটাকে ফেলছি, মহীসোপান। এবার এর মধ্যে টেরিজেনাস পদার্থও থাকবে, নেরিটিক পদার্থ থাকবে, ঝিনুক, প্রবালের দেহাবশেষ, নেরিটিক পদার্থ যেগুলো সেগুলো, আর থাকবে কিছু পিলেজিক পদার্থ, চুন জাতীয় টেরোপড, গ্লোবেজারিনা, এইগুলোও কিন্তু এখানে থাকবে। তো গভীর সমুদ্রের যে অবক্ষেপ, সেই গভীর সমুদ্রের অবক্ষেপের তারপরের যে অংশটা, অর্থাৎ প্রথমে আমরা তটদেশীয় গেলাম, তারপরে মহীসোপান অঞ্চলের অবক্ষেপ পড়লাম, তারপরে গভীর সমুদ্রের মধ্যে তারপরের অংশগুলো আসবে, অর্থাৎ মহীঢাল থেকে আমরা শুরু করতে পারি। মহীঢাল অবক্ষেপ বা ভাতিয়াল ডিপোজিট, মহীঢাল অবক্ষেপ, আর হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি আর সমুদ্র খাতের অবক্ষেপ, অ্যাবেসাল প্লেন আর ডিপ ওশেন ডিপ ডিপোজিট। মহীঢালের মধ্যে আবার কিছু টেরিজেনাস পদার্থ এখানেও আসবে, নীল, লাল, সবুজ কাদাগুলো, পিলেজিক পদার্থ কিছু আসবে, সিন্ধুকর্দ, প্রবাল, কিছু আগ্নেয় কাদা, এগুলো আসবে। এখানে আর একটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে হেমিপিলেজিক ডিপোজিট। হেমিপিলেজিক ডিপোজিট, যেটা স্থলভাগ থেকে টেরিজেনাস পদার্থ আসবে, সামুদ্রিক জৈব অজৈব পদার্থ, সেগুলো নিয়ে হেমিপিলেজিক ডিপোজিট।
আর গভীর সমুদ্র, অ্যাবিসাল প্লেন আর ওশেন ডিপ ডিপোজিট 2500 মিটারের বেশি গভীরতা, অর্থাৎ মহীঢালটা শেষ হচ্ছে, হেমিপ্লেজিক ডিপোজিট শেষ হচ্ছে, তারপরের অংশ থেকে যেগুলো অবক্ষেপ সেইগুলো। এবার এখানে সব কিছু মিলেমিশে কিছু জৈব পদার্থ, কিছু অজৈব পদার্থ, মহাজাগতিক অংশ, সেগুলো মিলে যে ডিপোজিটটা তৈরি হচ্ছে, এখানে একটা টার্ম ব্যবহার করা হচ্ছে ইউপিলেজিক অবক্ষেপ। ইউপিলেজিক, তাহলে হেমিপিলেজিক আর ইউপিলেজিক। তো ইউপিলেজিকটা 2500 থেকে 10,000 মিটার গভীরতা পর্যন্ত দেখতে পাওয়া যায়, এবং এর মধ্যে দুটো লাল পলি থাকে, একটা রেড ক্লে আর একটা থাকে উজ বা সিন্ধুকর্দ। ঠিক আছে, গভীর সমুদ্রের মধ্যে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে রেড ক্লে, লাল পলি, লৌহ অক্সাইড থাকে, অ্যালুমিনা সিলিকেট থাকে, লাল সঞ্চয় এখানে দেখতে পাওয়া যায়। এটাকে লিউটাইটও বলে, লিউটাইট। আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়, ভারত মহাসাগরেও কিছু দেখতে পাওয়া যায় লাল পলি, একদম গভীরতাতে, অনেক গভীরতায় এটা দেখতে পাওয়া যায়। তো একটা হচ্ছে রেড ক্লে, আর একটা কিন্তু আমরা যেটা টেরিজেনাসের মধ্যে পড়লাম সেটা কিন্তু রেড মাড। তাহলে দুটোর মধ্যে কিন্তু কনফিউজড হলে হবে না। একটা হচ্ছে লাল কাদা, যেটা টেরিজেনাস, যেটা স্থলভাগে দেখতে পাওয়া যায়, যেটা কাছাকাছি দেখতে পাওয়া যায় উপকূলের কাছে, সেটা হচ্ছে রেড মাড, লাল কাদা, সেখানেও লৌহ অক্সাইড থাকে। আর এটা হচ্ছে লাল পলি, যেটাতে লৌহ অক্সাইড থাকে, অ্যালুমিনা সিলিকেট থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে উজ, মানে সিন্ধুকর্দ। সিন্ধুকর্দ বিষয়টা আপনারা কম বেশি জানেন, একটু বলুন সিন্ধুকর্দ আমরা কাকে বলবো? এটার অপর নাম হচ্ছে সিন্ধু মল। পরিষ্কার কিছু শোনা গেল না। এটার অপর নাম হচ্ছে সিন্ধু মল। এটা মূলত উদ্ভিদ প্রাণীর মৃত দেহাবশেষ থেকে তৈরি হয়। কোনোগুলো চুন সমৃদ্ধ, কিছু সিলিকা সমৃদ্ধ, সিন্ধুকর্দ বলে। একটা হচ্ছে ক্যালকারিয়াস আর একটা হচ্ছে সিলিসিয়াস। চুন জাতীয় যে সিন্ধুকর্দ, একটা হচ্ছে চুন জাতীয় আর একটা হচ্ছে সিলিকা জাতীয়। তো চুন জাতীয় সিন্ধুকর্দ মোটামুটি 2000 থেকে 8000 মিটার গভীরতায় দেখতে পাওয়া যায়। চুন জাতীয়র মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে টেরোপড আর একটা হচ্ছে গ্লোবিজারিনা। সিলিকা সমৃদ্ধর মধ্যে একটা আছে রেডিওল্যারিয়ান আর একটা আছে ডায়াটম। আরেকটা হচ্ছে ডায়াটম। তো টেরোপড সিন্ধুকর্দ কোনটা? টেরোপড
নামক একটা ভাসমান শামুক, তার যে খোসা, তার যে বাইরের আবরণ, সেই আবরণ থেকে যে অবক্ষেপটা তৈরি হয়, চুন জাতীয় অবক্ষেপ, তাকে বলা হচ্ছে টেরোপড, সিন্ধুকর্দ। আরেকটা হচ্ছে গ্লোবেজারিনা। ফ্লোরা মিনি ফ্লোরা, কিছু সামুদ্রিক কীটপতঙ্গ, গ্লোবেজারিনা নামক কীট, তাদের যে খোলস, সেখান থেকে যে চুন জাতীয় পদার্থ তৈরি হয়, তাকে বলা হয় গ্লোবেজারিনা। তাহলে এই দুটো হচ্ছে চুন জাতীয় অবক্ষেপ। রেডিওল্যারিয়ান থেকে গ্লোবেজারিনাতে চুনের পরিমাণটা একটু বেশি থাকে। তো এটা হলো। আর হচ্ছে রেডিওল্যারিয়ান ডায়াটম। রেডিওল্যারিয়ান কোনটা? যেটা 1000 থেকে 4000 মিটার গভীরতাতে এই রেডিওল্যারিয়ান আর ডায়াটমটা পাওয়া যায়। অর্থাৎ চুন জাতীয় সিন্ধুকর্দ অনেক বেশি গভীরতা পর্যন্ত দেখতে পাওয়া যায়, কিন্তু এটা মাত্র 1000 থেকে 4000 মিটারের মধ্যে থাকে। ক্রান্তীয় গভীর সমুদ্রে রেডিওল্যারিয়ান দেখা যায়, আর ডায়াটম শীতল সমুদ্রে ডায়াটমটা পাওয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তফাৎ, এটা মনে রাখবেন যে রেডিওল্যারিয়ান কোথায় পাওয়া যায় আর ডায়াটমটা কোথায় পাওয়া যায়। কুমেরু মহাসাগর, শীতল সমুদ্র, কুমেরু মহাসাগরে ডায়াটম সিন্ধুকর্দ দেখতে পাওয়া যায়। ডায়াটম নামক একটা উদ্ভিদের দেহ থেকে এই সিলিকা সমৃদ্ধ অবক্ষেপটা তৈরি হয়। আর রেডিওল্যারিয়ানটা হচ্ছে রেডিওল্যারিয়ান ফ্লোরামিনিফোরা থেকে এই সিলিকা সমৃদ্ধ অংশ তৈরি হয়, এটাকে বলা হয় রেডিওল্যারিয়ান। তাহলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব সামুদ্রিক সম্পদ, মেরিন রিসোর্স, সামুদ্রিক সম্পদ। তো সামুদ্রিক সম্পদে সমুদ্রকে আমরা রত্নাকর বলি। আমাদের 370 কিলোমিটার পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক্স জোন রয়েছে, সেইটা থেকে আমরা এটা সংগ্রহ করতে পারি, সেই এরিয়া থেকে। উপকূলে লোহা, প্ল্যাটিনাম, হিরে এগুলো পাওয়া যায়। আর পাওয়া যায় মোনাজাইট বালি, যেখান থেকে প্লুটোনিয়াম, থোরিয়াম নিষ্কাশন করা হয়। মহীসোপানে খনিজ তেল পাওয়া যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গভীর সমুদ্রে কিন্তু লোহা, ম্যাঙ্গানিজ, তামা, নিকেল এর কিছু নুডিউলস পাওয়া যায়, অর্থাৎ ছোট 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 গোলাকার পাথরের মতো পড়ে থাকতে পাওয়া যায় গভীর সমুদ্রে। তো সেখান থেকেও এটা নিষ্কাশন করা হয়। কিছু কয়লাও পাওয়া যায়, জাপানের সমুদ্র উপকূলে যেমন কয়লা পাওয়া যায়, এবং বালি মধ্যে সিলিকন, থোরিয়াম, টিন, লোহা এসব অবক্ষেপ মহীসোপানে কিছু থাকে। এছাড়া খাদ্য, সামুদ্রিক মাছ খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্যের উৎস, আয়োডিনের উৎস, ভিটামিন ডি এর উৎস। আর সমুদ্রে সিউইড, থ্যালোফাইটা, স্প্যারোফাইটা এরকম পর্বের কিছু শ্যাওলা, যেটাকে সিউইড বলে, সামুদ্রিক আগাছা, যেটা কিন্তু অসম্ভব উৎকৃষ্ট মানের একটা খাদ্যদ্রব্য এটা। এছাড়া কিছু জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। ভূতাপ সমুদ্র জলের যে ওশেন থার্মাল এনার্জি কনভার্সন, দুটো উপরে এবং নিচে তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা সমুদ্র থেকে আহরণ করি, এই অংশটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত কভার করলাম। এরপরে আমাদের সমুদ্রের উষ্ণতা, লবণতা এই অংশটা রয়েছে, এই অংশটা আমরা এর পরের দিন কভার করব, এবং তার সাথে সাথে আরও সম্ভব হলে আরও একটা অংশ
আমরা এখান থেকে কভার করে নেব। ঠিক আছে, তো আপনারা খুব ভালো করে রিভিশন করতে থাকুন। এর মাঝে আপনাদের কিন্তু মক টেস্টটা নেওয়া হবে, তো আপনারা কোয়েশ্চেন আনসারগুলো পড়তে থাকুন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।